সকাল ৯টা, এখনো দরজা খুলিনি দেখি মা দুবার ডেকে গেছে। বেলা ১০টা ৪২, দরজায় বেশ জোরে জোরে ধাক্কা দিয়ে ডাকছে। ভাবছে হয়তো এতক্ষণ ঘুমাচ্ছে, নিশ্চয়ই সারা রাত জেগে ফোন ঘেটেছে। বেলা ১১টা ৩০, থাকতে না পেরে, সাড়া না পেয়ে দরজা প্রায় ভেঙে ফেলার উপক্রম যখন, তখন সবার মতো ছিটকানিটাও আমার সাথে বিশ্বাসঘাতকতা করে দরজা থেকে খুলে গেল। কি গো মা, কি ভাবছো? এখনো কেন ঘুমাচ্ছি? হ্যাঁ গো, সত্যিই আমি ঘুমাচ্ছি। কালের নিয়ম না মেনেই গেলাম চিরতরে। রাত ১১টা ২৫ নাগাদ নিজের দেহটাকে ঝুলতে দেখে মনে হয়েছিল, যাক, সবকিছু থেকে মুক্তি পাওয়া গেল। পরক্ষণে ভেবেছিলাম তোমার কথা। না না, তুমি নও, আমার মায়ের কথা। বেলা ১২টা, প্রায় ১১ ঘন্টা হলো আমি আমার নিজের দেহটাকে আয়না ছাড়া নিজের চোখে দেখতে পাচ্ছি। কিন্তু বিশ্বাস করো, আমি এভাবে দেখতে চাইনি আমাকে, দেখতে চাইনি আমার আমিটাকে এভাবে ঝুলন্ত অবস্থায়। তোমরা সকলে বিশ্বাস করো, আমাকে গলায় দড়ি পরিয়েছে আমার নিজের হাতে তিল তিল করে গড়ে ওঠা আমার এই জীবনটাই। আমিও চাইতাম বাঁচতে, কিন্তু বিশ্বাস করো, আমি পারিনি বাঁচতে। আমিও চাইতাম হাসতে, কিন্তু বিশ্বাস করো, আমি পারিনি হাসতে। সবার মতো আমিও চাইতাম ভালোবাসতে। বিশ্বাস করো, আমি পারিনি ভালোবাসতে। আধুনিকতার নিয়ম মেনে সেলফির মধ্যে আমাদের রিলেশন বাঁচাতো। দুপুর ১টা ৩০, আমার লাশটাকে নামানো হলো। সবাই বলছে পুলিশ কেস, তাই কেউ হাত লাগায়, কিন্তু মা আমার মুখটাকে বুকের মধ্যে আঁকড়ে ধরে চিৎকার করছিল। থামাতে পারিনি আমিও, মায়ের মাথায় হাত বোলাতে পারিনি আমি। দুপুর ২টো, ভিড় করে থাকা মানুষের মধ্যে থেকে হঠাৎ দেখলাম তোমার অগোছালো চুলের অবাধ্যতা। দেখলাম এই প্রথমবারের মতো একইভাবে আমাকে খোঁজার আপ্রাণ চেষ্টা। আমি হাসতে হাসতে বললাম, কি গো, কেমন শিক্ষা দিলাম? বলেছিলে না চলে যেতে, বলেছিলে না তুমি যে আর কষ্ট পাবে না আমার জন্য। কি গো, বলেছিলে না আমাকে আর মিস করবে না কোনোদিনও? তাহলে এখন কাঁদছো কেন? বিকেল ৩টে ৩০, কেউ একজন বলে উঠলো, আর বডি ফেলে রাখা যাবে না, পুলিশ এসে নিয়ে যা। এবার তো পোস্টমর্টম করতে হবে। ঠিক তখনই মনে হলো চিৎকার করে বলতে, যে না, বলতে ইচ্ছে হলো যে মা, আমার যে রক্ত দেখতে ভয় করে, কিন্তু আজও কেউ শুনলো না আমার কথা। বিকেল ৪টে ২০, আমাকে তোলা হলো। শেষবারের মতো দেখলাম আমার বেড়ে ওঠার সাক্ষী স্বরূপ আমাদের বাড়িটাকে। মাকে কেউ সামলাতো না। অবশ্য মা তখন অজ্ঞান হয়ে পড়েছে। চোখের সামনে অস্পষ্ট হয়ে উঠলো সমস্ত চেনা মানুষজন। হ্যাঁ, সাথে তুমিও। সামলাতে পারিনি তোমাকে। কেউ ইচ্ছে করছিল শেষবারের মতো কপালে ঠোঁট ছুঁয়ে বলি, ভালো থেকো, কিন্তু উপায় নেই। থানায় এনে ফেলে রেখেছিল আমার, মুখে একটা প্লাস্টিক চাপা দিয়ে। কিছুক্ষণ পর পাঠানো হলো ময়নাতদন্তের রুমে। আমাকে মরে যাওয়া প্রাণটাকে আরো ক্ষত বিক্ষত করবে বলে আমার বুক চিরে, আমার মাথা ভেঙে, আমার সত্তার অকৃত্য মৃত্যুকে ওরা পরীক্ষা করবে। আমাকে ছিঁড়ে কেটে আবার সেলাই করে প্যাকেটে ভরে ফেলে দিবে। খুব মায়া হচ্ছিল, দু চোখ দিয়ে জল বেরোতে চাইছিল। নিজের আমিটাকে এভাবে লাশ হিসাবে দিল, কিন্তু উপায় নেই। আমাকে মেরেছো তোমরাই, আমি মরতে চাইনি। আমাকে মেরেছো তোমরা, আমি আর ফিরতে চাই না। ভোর ৩টে, আমাকে আবার নিয়ে আসা হলো বাড়িতে। এবার কিন্তু আমি একা আসিনি, এসেছে আমার সাথে ফুল দিয়ে সাজানো খাট। কিন্তু মা গো, তুমি তো জানো আমি মুখে চাপা দিয়ে শুয়ে থাকতে পারি না, তাও ওরা আমাকে চাপা দিয়ে রেখেছে। একটু খুলে দাও না, কষ্ট হচ্ছে যে আমার। কি গো মা? ভোর ৪টে ৩০, আমি এখন শ্মশান ঘাটে। আমার আগে নাকি
আরো দুজন আছেন। আমাকে ফেলে রেখে সবাই এদিক ওদিক চলে গেল, আমি একা। কিন্তু কেন? আমি তো একা থাকতে চাইনি। আমি তো চাইনি এই 22 বছরে নিজের সমস্ত সত্তাকে ছুঁড়ে ফেলে একটা ফটোতে মালা গলায় নিয়ে। এসব যখন ভাবছি, তখন কে যেন একজন বলে উঠলো, আর কত দেরি। নিজের উপর করুণা হলো। ভাবলাম, বেশ করেছি, নিজের লোকেরাই যখন বলছে মারা যাওয়ার পর আর কত দেরি হবে, তখন এভাবেই ভালো আছি। কিছু পরে দেখলাম দূরে একটা কাঠের স্তূপ সাজানো, আর আমার পাশে কারা যেন বলা বলি করছে, ওই চিতাটাই তো। আমি তখন জ্বলছি। জ্বলতে দেখে মা চিৎকার করে উঠল, আর তাতেই আমার স্তম্ভিত ফিরে পেল। কেঁদেছিলে তুমি, ভেঙে পড়েছিলাম আমিও, কিন্তু আজ আমাকে জ্বলতে দেখে তোমরা কেন কাঁদছো? যখন তোমরাই আমায় জ্বালিয়েছো,